This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সৌরভ পরিস্থিতি এতটা উত্তপ্ত এখন কেন হলো এই বিষয়টা আমি জানতে চাইছি। কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো, কি সমস্যা দেখা দিল? দেখো আরজিকর মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর যখন দেহ বার করানো হচ্ছে তখন বাম ছাত্রনেতারা গতকাল একটি পোস্ট গ্রাজুয়েটের এক ছাত্রী যিনি এখানে কাজও পড়ছিলেন তার একটা উলঙ্গ ছবি পাওয়া গেল। আমরা পুলিশকে বারে বারে বললাম যে পরিবারের সাথে আমাদেরকে একটু কথা বলতে দিন। আমি ডিসি সাহেবের কাছে দুবার গেছি যে পরিবারের সাথে একবার কথা বলতে দিন। পরিবারের সঙ্গে যতটুকু যোগাযোগ করতে পারলাম ওনারা বললেন আমরা টালা থানাতে অভিযোগ করতে এসেছি। আমরা ডিসি স্যারকে বললাম যে ওনারা এলে আমাদেরকে 2 মিনিট কথা বলার সুযোগ করে দিন। ওনারা কি ভাবছেন? আমাদের দাবি যে মেয়েটি যে হসপিটালে তার ডেড বডি পাওয়া গেল সেই মেয়েটির পোস্টমর্টম সেই কর্তৃপক্ষ কি করে খুন হবে আমারই আয়ত্তে, আর আমি রিপোর্ট ঠিক করে দেবো পোস্টমর্টম রিপোর্ট। তৃণমূল এলেন বললেন ধর্ষণ হয়েছে, বিজেপি এখানে খেলা খেলবে। আর প্রতি 2 বছর 3 বছর 3 মাস পর গোটা পশ্চিমবঙ্গের হসপিটালগুলো যারা এখানে কাজ করছে সেবা করতে আসছে তাদের এটা মৃত্যুপুরীতে পরিণত হবে। কোথায় আছে সরকার, কোথায় আছে পুলিশ আমাদের সাথে সহযোগিতা করলেন না। আমরা বাধ্য হলাম ডেড বডির গাড়ি দাঁড় করাতে। আমরা রিকোয়েস্ট করেছি পুলিশকে যে গাড়িটা দাঁড় করান, 2 মিনিট বাড়ির লোকের সঙ্গে কথা বলিয়ে দিন। বাড়ির লোক কি বলছে, শুধুমাত্র আমরা নই বাকি গোটা আরজিকরের সকাল থেকে যারা উৎকণ্ঠার সাথে দাঁড়িয়েছিল ডাক্তার বাবুদেরকে, যাদেরকে আমরা নিজেদের সব কিছু মনে করি বাঁচানোর জন্যে, সেই ডাক্তারবাবুদের কাছে যখন আমাদেরই একটি মেয়ে যখন সে অসুরক্ষিত হয়ে যায়, আমরা সকাল থেকে এখানকার সাধারণ মানুষ উৎকণ্ঠায় ছিল, কিন্তু এখানে পুলিশ এসে দাদাগিরি করলো। আমাদের দ্বিতীয় দাবি যে যারা এখানে পোস্টমর্টম করলো তারা কারা, তাদের লিস্ট বার করতে হবে। যারা ফরেন্সিকা ছিল, যে 11 জনের লিস্ট তৈরি হয়েছে ডাক্তারবাবুদের, কোন ডাক্তারবাবু এই লিস্টের নাম ঠিক করলেন? কোন হসপিটাল থেকে এদেরকে নিয়ে আসা হলো? প্রফেসররা বললেন না, যারা জুনিয়র প্রফেসর, যারা জুনিয়র সেখানে তাদেরকে নিয়ে ফরেন্সিক রিপোর্ট হচ্ছে। আমরা কাউকে অভিযুক্ত করতে চাইছি না, কিন্তু কাউকে আমরা অভিযোগের নিশানার বাইরে রাখছি না। এর ভিতরে বিরাট চক্রান্ত আছে, নইলে গোটা রাজ্যের মেডিকেল হসপিটালগুলোতে বছরের পর বছর মাসের পর মাস এই ধরনের ঘটনা কেন ঘটছে? আমাদের পুরো সন্দেহ পুলিশ কিছু লুকোবার চেষ্টা করছে। আমরা আপনাদের মাধ্যমে গোটা পরিবারটার কাছে আমরা বলছি, ভয় পাবেন না। গোটা রাজ্যের ছাত্র যুবরা আছে, সিসিটিভির ফুটেজ দিতে হবে। কারা পোস্টমর্টম ফরেন্সিক রিপোর্ট করলো তাদের লিস্ট দিতে হবে, কারা তাদের নাম সাজেস্ট করলো তাদের দিতে হবে। আর কেন পুলিশ দাদাগিরি করে আমাদেরকে পরিবারের সাথে কথা বলতে দিলেন না? এই তদন্ত আপনারা পুলিশ যে তদন্ত করছে, এখন তো কোনো তদন্তই হয়নি, এখন তো খামে ভর্তি রিপোর্ট আছে, কখন দেবে কোনো তো ঠিক নাই। বডিটাই যদি না থাকে আমাদের হাতে, পরিবারের হাতে, তাহলে এর কোনো তদন্ত হবে? যে মারলো সেই পোস্টমর্টম করবে? মেয়েটির মুখটা দেখেছেন মেয়েটির মুখটা কি কেমন দেখলেন? আমাদের ডাক্তারবাবুদের মুখ, যে ডাক্তারবাবুরা আমাদেরকে সারিয়ে দেয়। গোটা রাজ্যের পুলিশ প্রশাসন এক কাট্টা হয়ে অপরাধকে দমাতে চাইছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী 4টা ভোট বেশি পেলে চোর থেকে সাধু হয়ে যায় না। যারা অপরাধকে এখানে প্রশ্রয় দিচ্ছে তারা প্রত্যেকে অপরাধী। কোথায় গেল বিজেপি? কোথায় গেল? দাঁড়িয়ে এখানে প্রেস মিট করছিল, কোথায় গেল তারা? কোথায় গেল? কেন পরিবারের সঙ্গে আমাদেরকে কথা বলতে দেওয়া হলো না?
অদ্ভুতভাবে দেখুন আপনারা যখন যে দাবি নিয়ে তারাও সেই দাবি নিয়ে গাড়ির সামনে দাবি বসে বললেন। আমরা বলতে পারবো না। অপরাধের স্বর্গরাজ্য গোটা দেশটা, আর অপরাধের স্বর্গরাজ্য আমাদের রাজ্যটাকে তৈরি করেছে। যারা নিজেরা অপরাধ করেছে তারা অপরাধের বিরুদ্ধে মাটিতে 2 মিনিট টিকতে পারেন না। আপনাকে যেভাবে ঘাড় ধরে যারা পুলিশ ছিলেন তারা লড়তে এসেছি, ওদের কাছ থেকে গোলাপ ফুল আশা করি না আমরা কেউ। বাড়ি যাবেন তাহলে এখন? আমাদের কমরেডরা অলরেডি তাদের বাড়িতে আছেন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। বামছাত্র যুবদের পক্ষ থেকে স্বাভাবিকভাবে তারা ময়না তদন্ত নিয়েই প্রশ্ন তুলছেন যে বিক্ষোভরত পড়ুয়ারা ছিলেন, তারা সকাল থেকে কিন্তু বলেছিলেন যে নিরপেক্ষভাবে ময়না তদন্ত করতে হবে, সেই দাবি তো তাদের ছিল। তাহলে কি নিরপেক্ষভাবে ময়না তদন্ত করা হয়নি? যে প্রশ্ন তুলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, যে যেখানে ঘটনাটি ঘটেছে, যে হাসপাতালের পড়ুয়া, যেখানে হাসপাতালের সেমিনার থেকে তার দেহ উদ্ধার হলো, সেই হাসপাতালে কিভাবে তার ময়না তদন্ত হলো? আমাদের অপর সহকর্মী সৌরভ দত্তের সঙ্গে আমি কথা বলবো। সৌরভ, এই প্রশ্নটা তো অবশ্যই ওঠে, সকাল থেকে এই বিক্ষোভরত পড়ুয়ারাও এই প্রশ্নটাই তুলেছিলেন যে তারা বারবার দাবি করেছিলেন যে নিরপেক্ষ ময়না তদন্ত করতে হবে। তাহলে কি সেইখানে নিরপেক্ষ ময়না তদন্ত হয়নি? তোমার কাছে কি খবর রয়েছে? শর্মিষ্ঠা, দেখো ময়নাতদন্তের বিতর্কটার প্রেক্ষিতটা কি? ময়নাতদন্তের বিতর্কের প্রেক্ষিত হচ্ছে একজন মহিলা চিকিৎসকের দেহ 9:30টার সময় এমার্জেন্সি বিল্ডিং, কোনো প্রত্যন্ত এলাকা নয়, কোনো গ্রামীণ এলাকা নয়, কোনো সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নয়, শহর কলকাতার মেডিকেল কলেজ। সেই মেডিকেল কলেজে যে বিল্ডিংয়ে আরজি করের পুলিশ ফাঁড়ি অবস্থিত, সেই বিল্ডিংয়েরই 3rd ফ্লোরে যে রুম রয়েছে, সেই রুমে নিথর দেহ উদ্ধার হলো। এই বডিকে যাতে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়, তার কারণটা কি? কারণ মুখ্যমন্ত্রীর পুলিশ এই সরকার ধামাচাপা দিতে চাইছে। আমরা বসে পড়েছিলাম, আমাদের প্রায় গায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি প্রায় চালিয়ে দিল। কোনোভাবে আমরা সিকিউরিটির জন্য বেঁচেছি, কোনো রকমে বেঁচেছি। আজকে আমাদের গায়ের উপর দিয়ে জিপ চালিয়ে দিচ্ছে, গাড়ি চালিয়ে দিচ্ছে। ওদের এত তাড়া কেন? কারণ এই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, এবং যে পোস্টমর্টম হয়েছে আমরা চেয়েছি কেন্দ্রীয় হাসপাতাল থেকে পোস্টমর্টমটা হোক, বডি প্রিজার্ভ করা হোক, আমাদের শুধু সেইটুকু দাবি। কিন্তু আজকে এইখানে পোস্টমর্টম হয়েছে, আপনার মনে হয় সঠিক রেজাল্ট আসবে? কারণ যারা খুন করেছে, যারা রেপ করেছে, তাদেরকে প্রোটেকশন দেয় এই তৃণমূল সরকার। এই আরজি কর হাসপাতালের আধিকারিকরা তাদেরকে প্রোটেকশন দেয়। আমরা ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। শহর কলকাতায় পড়ুয়ার মৃত্যু, শহর কলকাতায় হাসপাতাল থেকে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হলো, সেমিনার হল থেকে দেহ উদ্ধার হলো। সেই ঘটনা নিয়ে সকাল থেকে যথেষ্ট চাপানুতর, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, পকেট জায়গায় রীতিমতো বিক্ষোভ দেখানো হয় এবং বঙ্গ রাজনীতিতেও তা নিয়ে জোরদার চর্চা। কিন্তু এরপর ময়না তদন্তের পর যখন তার দেহ বার করে আনা হলো, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলো, কারণ প্রত্যেকের পক্ষ থেকে, বাম এবং বিজেপির পক্ষ থেকে ময়না তদন্ত নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। এবার আমাদের সহকর্মী সৌরভ, তুমি তখন যে ইস্যুটি বলছিলে ময়না তদন্তের প্রেক্ষিত এবং এই বিক্ষোভের প্রেক্ষিতটা তুমি ব্যাখ্যা করছিলে। ছবির সাথে আরেকবার বলবো যে ময়নাতদন্তের বিতর্কটা কেন তৈরি হয়েছে? কোনো প্রত্যন্ত এলাকা নয়, কোনো সুন্দরবনের গ্রামীণ এলাকা নয় যেখানে নদী পেরিয়ে যেতে হবে, শুনশান এলাকা নয়, নির্জন এলাকা নয়, শহর কলকাতার মধ্যে অবস্থিত এমার্জেন্সি বিল্ডিং, হাসপাতালের কোনো কোণা নয় যে কোণায় অরক্ষিত থাকে, সেরকমও নয়। একেবারে হাসপাতালের মেন বিল্ডিং, যেখানে আরজি করের পুলিশ ফাঁড়ি অবস্থিত, তার 3rd ফ্লোরে চেস্ট মেডিসিনের যে সেমিনার কক্ষ, সেখানে সকাল 9:30টার সময় মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হলো। এরপর থেকে দুপুর 1টা পর্যন্ত কেন পিজিটিদেরকে সেই দেহ আটকে রেখে জুডিশিয়াল এনকোয়ারির দাবি জানাতে হবে? কেন তাদের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে কেন সন্দেহ প্রকাশ করছে চেস্ট মেডিসিনের পিজিটিরা? প্রশ্ন হলো, এই চিকিৎসকদের অভিভাবক কারা? জুনিয়র চিকিৎসকদের আরজি কর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ, তারা হচ্ছেন এখানকার অভিভাবক।
এই হাসপাতাল চৌহদ্দির বাইরে লাখো লাখো বাবা মা তাদের সন্তানকে ছেড়ে দিয়েছেন এখানকার কর্তৃপক্ষদের ভরসায়। সেখানকার কর্তৃপক্ষরা হচ্ছে তাদের অভিভাবক, তাদের সব কটা নিরাপত্তার দায়িত্বের প্রশ্নে। 2017 সালে এর আগে যখন পরিবহনের উপরে হামলা হয়েছিল, এনআরএসের ঘটনার প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসক আন্দোলন হয়েছিল, তখনও তো নিরাপত্তা প্রশ্নের পর একাধিক চার্টার তালিকা প্রকাশ হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ পদমর্যাদার একজন করে ছিলেন হাসপাতাল চত্বরগুলিতে, এখনও আছেন। সিসি ক্যামেরার কথা তখনও বলা হয়েছিল, রক্ষীদের কথা তখনও বলা হয়েছিল। তারপরও হাসপাতালের ওয়ার্ডের ভেতরে এই ঘটনা ঘটেছে, যে ঘটনাকে শাসক দলের বিধায়ক বলছেন ব্রুটালি মার্ডার্ড, যে ঘটনাকে সকাল থেকে অভিযোগ উঠছে কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে চাপের মুখে পড়ে তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ডাকতে বাধ্য হয়েছেন, কর্তৃপক্ষ নিজের থেকে ডাকেননি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আনার জন্য দাবি জানাতে হয়েছে, ছাত্রদেরকে আন্দোলন করতে হয়েছে। চেস্ট মেডিসিনের ওপিডি কার্যত আজকে থমকে ছিল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে যেতে হয়েছে। এত কিছু কেন করতে হবে? কারণ কর্তৃপক্ষ প্রথম থেকেই ধামাচাপা দিচ্ছিলেন বিষয়টাকে, এবং সেই জন্যই ময়নাতদন্তের বিতর্ক তৈরি হচ্ছে। এরপরও বিতর্ক তৈরি হয়েছে যে 3 জন সদস্যের মধ্যে যারা বাম ছাত্র নেতারা অভিযোগ করছেন, বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে এখানে এনআরএসের যিনি চিকিৎসক রয়েছেন তিনি জুনিয়র চিকিৎসক, তার পদমর্যাদা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাকে কেন রাখা হলো সেই প্রশ্ন উঠছে। কেন একটা কলেজের মেডিকেল কলেজের চিকিৎসকরা আরজি করে ছাত্রছাত্রীরা নিজেদের ফরেন্সিক মেডিসিন বিভাগের উপর ভরসা রাখতে পারছেন না? তার কারণ ভরসা রাখার জায়গাটা তৈরি করতে দেননি কর্তৃপক্ষ। তারা ঘন ঘন এমন কিছু আচরণ করেছেন, আজ সকাল থেকেও করেছেন, যাতে এই ভরসা কখনো দাবা অর্থাৎ বাঁধতে পুরো না পারে। ক্ষোভটাই কিন্তু ছাত্রদের পক্ষ থেকে সকাল থেকে আমরা ক্ষোভটা দেখেছি, সকাল থেকে ক্ষোভ দেখেছি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে, এবং তারা বারবার বিক্ষোভ আন্দোলন পরেই কিন্তু আমরা দেখলাম যে আত্মহত্যার বিষয়টা কোথাও একটা খুনের ট্রান্সফর্ম হলো। জনপ্রতিনিধি তিনি পর্যন্ত বলেন ব্রুটালি মার্ডার্ড। ওই মৃত চিকিৎসক পড়ুয়ার বাবার প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছেন, কি বলছেন শুনবো। ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদত্তর চার আমাদের ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদত্তর চার আমাদের সাংঘাতিক অভিযোগ শুনতে পাচ্ছি, তার বাবা নিজেই জানে না তার মেয়ের দেহ কোথায় নিয়ে চলে যাওয়া হয়েছে। তাহলে কি বাবা মাকে রীতিমতো ধোঁয়াশায় রেখে নিয়ে যাওয়া হয়েছে? মেয়ের দেহ জোর করে পুলিশ নিয়ে গেল, বাবা মা মৃত পড়ুয়ার বাবা মা প্রতিক্রিয়া দিচ্ছেন, মেয়ের দেহ কোথায় নিয়ে যাওয়া হলো বাবা মা নিজেই জানেন না। আজ সকালে আমরা দেখলাম যখন এই ঘটনাটা ঘটে দীর্ঘক্ষণ বাবা মাকে মেয়েকে দেখতে দেওয়া হয়নি, মেয়ের দেহের কাছে পৌঁছতে দেওয়া হয়নি। আর এখন বাবা মা কি অভিযোগ করছেন যে তাদেরকে না জানিয়েই মেয়ের দেহ জোর করে পুলিশ নিয়ে চলে গেছে। এ তো গুরুতর অভিযোগ। বাবা তিনি কি বলছেন শুনবো। ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদত্তর চার আমাদের ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদত্তর চার আমাদের আমি আমার সহকর্মী সুশোভনের কাছে যাব। সুশোভন, রহস্য তো মানে আরো জোরদার হচ্ছে। মানে আমি সকাল থেকে দেখলাম বাবা মাকে মেয়ের কাছে ঘেঁষতে দেওয়া হলো, মেয়ের দেহ দেখতে দেওয়া হলো না। দীর্ঘক্ষণ ধরে বাবা মা এসে অপেক্ষা করলেন, তারপর বাবা মা বেরিয়ে পড়লেন যে তার মেয়ের চশমার ডাটটা ভাঙা, গালে আঘাত, ছোটে আঘাত, গলায় দাগ। বাবা মা প্রতিক্রিয়া দিলেন। এখন বাবা মাকে না জানিয়ে পুলিশ মেয়ের দেহ নিয়ে চলে গেল, এটা কি করে হতে পারে? এই প্রশ্নটাই উঠছে আর এই প্রশ্নটাই করা হচ্ছে। এবং মৃত পড়ুয়ার বাবা মা এই মুহূর্তে অসহায় অবস্থা। সকাল থেকে তাদের উপর দিয়ে সাংঘাতিক একটা মানসিক অত্যাচার গেছে, কারণ তারা তাদের মেয়েকে হারিয়েছে। মেয়েকে চিকিৎসক করতে এসেছিলেন, কিন্তু মেয়েকে চিকিৎসক করতে এসে তিনি চিকিৎসা করে যেখানে মানুষকে সুস্থ করে তুলবেন সেই মেয়েকেই হারাতে হলো। কোথায়? কর্তব্যরত অবস্থায় হাসপাতালের মধ্যে মেয়েকে হারাতে হলো। আর সেই মেয়ের কাছে সকালে বাবা মাকে ঘেঁষতে দেওয়া হলো না, এখন বাবা মাকে না জানিয়েই পুলিশ দেহ নিয়ে চলে গেল। এই তো সাংঘাতিক অভিযোগ। আমাদের সহকর্মী সৌরভ আমার সঙ্গে রয়েছে। সৌরভ, দেহ তাহলে কোথায় গেল এই মুহূর্তে? শর্মিষ্ঠা, দেখো, দেহ এখান থেকে তারা বার করে নিয়ে গেছেন, কারণ যেহেতু একটা আন্দোলনের একটা মুহূর্ত তৈরি হয়েছিল দেহ ঘিরে, সেখানে পুলিশ এখান থেকে দেহটিকে বার করিয়ে দিয়েছেন। কিন্তু যে অভিযোগ উঠছে সেই অভিযোগ তুমি একেবারে যথাযথভাবে বলেছো যে গুরুতর অভিযোগ।
আমার মেয়ে, সেই মেয়ে নিথর দেহ উদ্ধার হয়েছে, আমাকে বলা হলো মেয়ে অসুস্থ, আপনারা হসপিটালে আসুন। এসে বলা হলো আত্মঘাতী হয়েছে। দিনের শেষে, রাতের শেষে যখন তদন্ত কমিটি প্রকাশ হচ্ছে, আরজি করের 11 সদস্যের তদন্ত কমিটি, সেখানে আত্মহত্যা বলছে না, সেখানে বলা হচ্ছে আনটুয়ার্ড ইনসিডেন্ট। শাসক দলের বিধায়ক বলছেন ব্রুটালি মার্ডার্ড। ফরেন্সিক বিভাগের লোকেরা বলছেন সেখানে হচ্ছে যে হাতে মার্ক রয়েছে, কাটা মার্ক রয়েছে গালে, এবং সে আমরা ছবিও দেখতে পাচ্ছি। অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট আমাদের কাছে এই মুহূর্তে এসেছে। সেই রিপোর্টে বলা হচ্ছে যে স্ট্যাঙ্গুলেশনের কিন্তু ইঙ্গিত মিলেছে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে। মানে এইটা আমি একটু স্পেসিফিক আমাদের সাধারণ মানুষের বোঝার মতন জানতে চাইবো। সৌরভ, তুমি কি বলে কিসের ইঙ্গিত মিলেছে? এই মুহূর্তে TV9 বাংলায় পোস্টমর্টেমের রিপোর্ট আপনাদেরকে জানাচ্ছে, আমার সহকর্মী সৌরভ জানাবেন। সৌরভ, তুমি স্পেসিফিক আমাদের সাধারণে বোঝার মতো বলো যে কি 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 ইঙ্গিত মিলেছে পোস্টমর্টেমের রিপোর্টে? শ্বাসরোধ করে খুন করা হয়েছে তার একটা ইঙ্গিত প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে মিলেছে। এর পাশাপাশি তার চোখ থেকে রক্তক্ষরণ হয়েছিল, যেটাও স্বাভাবিক নয় বলে মনে করছেন ময়নাতদন্তের সঙ্গে যুক্ত চিকিৎসকেরা, যে মেডিকেল বোর্ড ছিল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুরো ব্যাপারটি তত্ত্বাবধানে হয়েছে, ভিডিওগ্রাফি করা হয়েছে এবং ভ্যাজাইনাল অর্থাৎ গোপনাঙ্গে, সেই গোপনাঙ্গেও কিন্তু ফ্লুইড পাওয়া গিয়েছে, এমনটা কিন্তু প্রাথমিক তদন্তে মিলেছে। ফলে আরও বিস্তারিত এদের সমস্ত রিপোর্টটা জানাবে, কিন্তু ইন্ডিকেশন সেই ইন্ডিকেশন কিন্তু হচ্ছে যে হোমিসাইডের যে ইঙ্গিত, সেই হোমিসাইডের ইঙ্গিতেই কিন্তু জোরালো হচ্ছে এখনও পর্যন্ত। অন্তত প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে কিন্তু সেই বিষয়টি স্পষ্ট হচ্ছে। আর সেখান থেকেই আরও বেশি করে জোরালো হচ্ছে যে যখন বাবা মা এলেন, আমার মেয়েকে আমি দেখতে পেলাম না, আমাকে বলা হলো এক কথা যে অসুস্থ, তারপরে বলা হলো আত্মহত্যা, সন্ধ্যেবেলা রাতের শেষে একদম সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদেরকে এই মুহূর্তে আমাকে জানাতেই হবে, পোস্টমর্টেম ময়নাতদন্তের রিপোর্টে গুরুতর বেশ কিছু তথ্য এসেছে, গুরুতর তথ্য। আমরা সকাল থেকে যে অভিযোগের কথা আপনাদেরকে শুনিয়ে এসেছি, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন পাওয়া গিয়েছে পোস্টমর্টেমে, এবং সেখানেই অনুমান করা হচ্ছে কোথাও ধর্ষণ করে খুন করা হয়েছে। চোখ থেকে রক্ত বেরিয়ে এসেছিল, এমন অত্যাচার করা হয়েছে, চোখ থেকে রক্ত বেরিয়ে এসেছিল। মানে সাংঘাতিক পোস্টমর্টেমের যে রিপোর্ট, সাংঘাতিক এসেছে, এবং সেখানে শ্বাসরোধ করেই কোথাও খুন করা হয়েছে। এখনো পর্যন্ত পোস্টমর্টেমের রিপোর্ট রয়েছে। মৃত পড়ুয়ার মা কি বলছেন আমি একটু শুনে নেব। কি বলবেন? আপনার মেয়েকে বলছে খুন করা হয়েছে, ডাক্তার চলে গেছে, আমরা জানি না। বলুন কি বলছেন? কি বলছেন? জানাইনি কিছু। আমরা শুনলাম, মায়ের বক্তব্য শুনলাম। তার মানে এই মুহূর্তে সব থেকে বড় খবর, খুন হয়েছে ওই মেডিকেল পড়ুয়া, এবং ময়না তদন্তের রিপোর্টে যৌনাঙ্গে ক্ষতের চিহ্ন মিলেছে এবং চোখ থেকে রক্ত বেরিয়ে এসেছিল। ময়না তদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত রয়েছে। ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ এবং খুনের ইঙ্গিত, শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত এই ময়না তদন্তের রিপোর্টে, এবং যৌনাঙ্গে ক্ষত রয়েছে সেই রিপোর্টে কিন্তু ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণ এবং খুনের ইঙ্গিত। সকাল থেকে TV9 বাংলা কিন্তু সেই অভিযোগের কথা বারবার আপনাদের সামনে তুলে আসছে। আমাদের সঙ্গে সহকর্মী রয়েছেন তন্ময়। মানে সকাল থেকে যে অভিযোগ শুনে আসছিলাম, তাহলে তো ময়না তদন্তের রিপোর্ট সেটাতে পুরো কার্যত শিলমোহর দিল যে ধর্ষণ করা হয়েছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং অত্যাচার করা হয়েছে, যা যা ইঙ্গিত মিলেছে এই রিপোর্টে। দেখো, ডিটেলসে পাওয়া গেলে আরও অত্যাচার কিভাবে হয়েছে, কোন কোন পর্যায়ে হয়েছে, কোথায় হয়েছে, কতক্ষণ ধরে অত্যাচার হয়েছে, ইন ডিটেলস পাওয়া যাবে। কোনো কিছু খাইয়ে অত্যাচার করা হয়েছে কিনা, বেহুশ করে করা হয়েছে কিনা, সেগুলো আরও পূর্ণাঙ্গ রিপোর্ট যখন আসবে। প্রাথমিক রিপোর্ট সৌরভ দত্ত আমাদের রিপোর্টার যেটা কালেক্ট করেছে, সেখানে খুব মারাত্মক ইঙ্গিতগুলো পাওয়া গেছে। এক, তাকে শ্বাসরোধ করা হয়েছিল এমন ইঙ্গিত রয়েছে, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দুই, সেখানে কিন্তু যৌন নির্যাতনের বিভিন্ন প্রাথমিক প্রমাণ পাওয়া যাচ্ছে। এই যে ময়না তদন্ত হয়েছে, TV9 বাংলায় এক্সক্লুসিভ সেই বিষয়টা আমাদের হাতে এসছে। সেখানেই কিন্তু আমরাই প্রথম থেকেই বলছিলাম যে এই মৃত্যুর পিছনে কোনো বড় রহস্য রয়েছে।
যে কারণে প্রথম থেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছিল, প্রথম থেকেই গোটা বিষয়টাকে আড়াল করার চেষ্টা চলছিল। পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু উন্মুক্ত করে দিল যে মৃত্যুটি স্বাভাবিক নয়, একদম। এটি একটি খুন। এক, দুই, শরীরে একাধিক জায়গায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিন, সেখানে চোখের মধ্যে যেটা ব্লিডিং হয়েছে, মূলত শ্বাসরোধ করলে, প্রচন্ডভাবে আঘাত করলে এই ধরনের সিমটম দেখা যায়, এই ধরনের তাহলে তন্ময় জনপ্রতিনিধি যিনি এই কথাটা বলেছিলেন ব্রুটালি মার্ডার্ড, কার্যত সেই কথাটাই, মানে তিনি দেহ দেখেছেন, তিনি বলছিলেন যে আমি দেহ দেখে এই কথাটা বলছি, ব্রুটালি মার্ডার্ড। তার মানে তো সাংঘাতিক অত্যাচার করা হয়েছে, মানে যা অন্তত ইঙ্গিত পাচ্ছি, তাহলে সকাল থেকে এভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা, খুন করা হলো, ধর্ষণ করে খুন করা হয়েছে বলে ইঙ্গিত মিলেছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে ইঙ্গিত মিলেছে, এখন জানা যাচ্ছে যে দেহ পাওয়া যাচ্ছে না, বাবা মাকে না জানিয়ে সে দেহ লোপাট হয়ে গেল। তন্ময়, অদ্ভুত ঘটনা, অদ্ভুত ঘটনা। কি এমন কারণ আছে, কারার পেছনে যুক্ত আছে? আরো রহস্য ঘনীভূত হচ্ছে, আরো রহস্য ঘনীভূত হচ্ছে এই কারণে সকাল থেকে বারবার ধামাচাপা দেওয়া, আড়াল করার চেষ্টা, দ্রুত একাধিক পুলিশ অফিসার পৌঁছে যাওয়া, অত্যন্ত দ্রুততার সঙ্গে ফরেনসিক টিম পৌঁছে যাওয়া, মুখ্যমন্ত্রীর ফোন। কি এমন পিছনে রহস্য রয়েছে যে অভিযোগ যেটাকে চাপা দেওয়া হচ্ছিল, সেই ঘটনা প্রকাশ্যে বেরিয়ে আসার পর, সংবাদ মাধ্যমের কাছে চলে আসার পর, TV9 বাংলা প্রথমে এই খবর আজকে সম্প্রচার করেছিল। তারপর থেকে প্রশাসন যখন উদ্বিগ্ন হয়ে পড়ে, প্রশাসন যেখানে দ্রুত পৌঁছায় এবং বলতে থাকে, পুলিশ প্রাথমিকভাবে জানায় দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। একটু আগে তুমি বক্তব্য শুনেছ ডিআইএফ এর মীনাক্ষী, তিনি যেটা বলছেন গোটা মুখ ক্ষতবিক্ষত আছে। যেটা বলেছেন নির্মল ঘোষ, তৃণমূলের বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক, তিনি বলছেন ব্রুটাল মার্ডার, নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। অর্থাৎ দল নির্বিশেষে, বিভিন্ন দল, বিভিন্ন বিধায়ক, বিভিন্ন রাজনৈতিক মত নির্বিশেষে বলছেন ব্রুটাল খুন। কি করে একটি সরকারি হাসপাতালের ভিতরে কর্তব্যরত একজন মহিলা চিকিৎসক সেই ওয়ার্ডের মধ্যে, হাসপাতাল প্রেমাইসেসের মধ্যে ডিউটিরত অবস্থায় খুন হয়ে গেলেন? এবং শুধুমাত্র খুন নয় তন্ময়, এটাকে ব্রুটালি মার্ডার, কারণ দুপুর 1টার আগে থেকে TV9 বাংলা টানা এই খবর দেখিয়ে এসেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটার পর একটা রহস্যের মোড়ক যেন আমরা ছাড়াচ্ছিলাম এবং পুরোপুরি অভিযোগের উপর ভিত্তি করে আমাদেরকে ছাড়াতে হচ্ছিল, কারণ প্রথম থেকে কোথাও একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু বিষয়টা রিভিল হলো বাবা মায়ের বক্তব্যে, বিষয়টা রিভিল হলো যখন ফরেনসিক বিশেষজ্ঞ তিনি আঘাতের কথা বলেন, বিষয়টি রিভিল হলো যখন একজন জনপ্রতিনিধি কথা বলেন। তারপর TV9 বাংলার হাতে সেই ময়না তদন্তের রিপোর্ট সবার প্রথমে আসে এবং আমরা জানালাম যে অভিযোগ উঠছিল, যে অভিযোগ উঠেছে, প্রত্যেকটা অভিযোগ সত্যি, অন্তত সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনিও চিকিৎসক, শান্তনু সেন। শান্তনুদা, আমি কথা বলছি শর্মিষ্ঠা আপনার সঙ্গে। যে অভিযোগ সকাল থেকে উঠেছে, যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট এই মুহূর্তে TV9 বাংলার হাতে, সেখানে কিন্তু এই প্রত্যেকটা অভিযোগের ইঙ্গিত মিলেছে, প্রত্যেকটা অভিযোগ সত্যি হতে চলেছে। দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা নিশ্চিত করে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নিহতের পরিবারের সাথে কথা বলেছেন, যোগাযোগ করেছেন এবং নিরপেক্ষভাবে ময়না তদন্ত হয়েছে এবং ময়না তদন্তে যে চিহ্ন পাওয়া গেছে, নিশ্চিত করে থাকুন আমাদের প্রশাসন স্বচ্ছ, তৎপর, দক্ষ, নিরপেক্ষ এবং এক্ষেত্রেও নিরপেক্ষভাবে দ্রুততার সাথে তদন্ত করবে এবং এই ধরনের নৃশংস কাজের সাথে যারা যুক্ত তারা কেউ পার পাবে না। প্রশাসন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এখানে অন্যায় করে কেউ পার পায় না। একদম, শাস্তি তো দেওয়া হবে, কিন্তু একটা তো প্রশ্ন, খাস কলকাতায় সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক এভাবে ব্রুটালি মার্ডার হলে তো একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। শান্তনুদা, আপনি একজন চিকিৎসক, আপনি জানেন। আমি আবার একটা কথা বলছি, দুর্ঘটনা তো দুর্ঘটনাই হয়, নিশ্চিত করে এটা একটা দুর্ঘটনা, কিন্তু এটা নিশ্চিত করে সার্বিক চিত্র নয়। এবং যারা দুষ্কৃতি করে তাদের কোনো জাত হয় না, তাদের কোনো রং হয় না, তাদের কোনো বর্ণ হয় না। একদম একদম। এবং এখানে প্রশাসন নিশ্চিত করে, আমি আবার বলছি, অতীতে যেরকম নিরপেক্ষ প্রশাসন আমরা দেখিনি বাংলায়, আমরা বর্তমান সরকারের আমলে অন্তত নিরপেক্ষ প্রশাসন দেখি এবং কোনো ঘটনা ঘটলে দোষীরা চিহ্নিত হয়ে শাস্তি পায়, সেটা বারবার দেখেছি। এক্ষেত্রেও নিশ্চিত থাকুন, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না, কারণ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। শান্তনুদা, আমার একটি প্রশ্ন আছে, আমি তন্ময় বলছি স্টুডিও থেকে। শান্তনুদা, যে বিষয়টা প্রশ্ন সেটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে।
পুলিশ দেহ নিয়ে চলে যাচ্ছে অজ্ঞাত স্থানে, বাবা মা বলছেন আমরা রয়েছি, আমাদের হাতে দেহ দেওয়া হলো না, পুলিশ ছিনিয়ে নিয়ে চলে গেল। এই বাবা মা দুপুরবেলা অভিযোগ করেছিলেন দুপুর 2টা পর্যন্ত অন ক্যামেরা আমাদের সামনে যে আমাদেরকে এখনো মেয়েকে দেখতে দেওয়া হয়নি। এই লুকোছাপা, এই ধামাচাপা, এইরকম প্রচেষ্টা পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ কিভাবে ব্যাখ্যা করবেন একজন বাবা হিসেবে, একজন চিকিৎসক হিসেবে? আমি আবার আপনাকে বলছি, আলটিমেটলি যদি সেরকম হতো তাহলে পোস্টমর্টম কি নিউট্রালি হয়ে এইভাবে রিপোর্ট এত দ্রুততার সাথে সামনে আসতো? অতীতে আমরা বাম জামানায় এরকম অনেক ঘটনা দেখেছি, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য দুষ্কৃতীদের গুলি করে মেরে দেয়, এনকাউন্টার করে, পুলিশ কাস্টডি ডেথ হয়, পুলিশের সামনে থেকে দুষ্কৃতীদের অন্য দুষ্কৃতীরা গুলি করে মেরে দেয়, এরকম বহু ঘটনা দেখেছি। শান্তনুদা, বাবা মায়ের হাতে দেহ দেওয়া হচ্ছে না, পুলিশ নিয়ে চলে যাচ্ছে। বাবা মা কাঁদতে কাঁদতে বলছেন যে আমাদের হাতে দেহ দেওয়া হলো না, পুলিশ অজ্ঞাত স্থানে নিয়ে চলে গেল। এই আচরণটা কেন? কি ধামাচাপা দেবার জন্য? আমি আবার আপনাকে বলছি, এখানে প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করেছে, পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টমের রিপোর্টের ভিত্তিতে ইনভেস্টিগেশন হবে। নিশ্চিত করে থাকুন, যারা এই নৃশংস কাজের সাথে যুক্ত থেকে তারা কেউ পার পাবে না। শান্তনুদা, পুলিশের এই আচরণ, দেহ বাবা মায়ের হাতে দেওয়া হলো না, আমি আবার আপনাকে বললাম, যারা এই অন্যায়ের সাথে যুক্ত থেকেছে তারা কেউ পার পাবে না, এটা নিশ্চিত করে বলতে পারি। শান্তনুদা একজন বাবা হিসেবে এবং একজন চিকিৎসক হিসেবে মৃতদেহ পেল না বাবা মা, পুলিশ অজ্ঞাত স্থানে দেহ নিয়ে চলে গেল, কি বলবেন? দেখুন আপনি একই কথা বারবার বলছেন, আপনাদের সংবাদ মাধ্যমেরও নিশ্চিত করে খবর প্রচারের যেমন দায়িত্ব থাকে, ঠিক তেমনি কোনো একটা ঘটনা ঘটলে যাতে উত্তেজনাটা আরো বেশি করে না চড়ায় সেটাও কিন্তু লক্ষ্য রাখা উচিত। সুতরাং আশা করব আপনারাও দায়িত্বশীল রোল পালন করবেন এবং এমন কিছু করবেন না যাতে আরো বেশি করে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনা ঘটেছে, প্রশাসন তৎপরতার সাথে তদন্ত করছে, দোষীরা চিহ্নিত হবে। ডক্টর সেন, আমি সৌরভ বলছিলাম। ডক্টর সেন শুনতে পাচ্ছেন? ডক্টর সেন শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি সৌরভ বলছিলাম। ডক্টর সেন, বলুন। হ্যাঁ ডক্টর সেন, আমি সৌরভ বলছিলাম। আপনি আরজি করের প্রাক্তনী, রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। আরজি করের সঙ্গে আপনার আবেগ জড়িয়ে রয়েছে। আরজি করের একজন মহিলা চিকিৎসক, তিনি, তার নিথর দেহ উদ্ধার হলো, যাবতীয় বিতর্ক ছেড়ে দিলাম। ময়না তদন্তের পর সেই মৃত চিকিৎসককে গোটা আরজি কর এক জায়গায় দাঁড়িয়ে তাকে একটা ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানাতে পারলো না। এখানে ডিএমই উপস্থিত রয়েছেন, এখনকার আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি উপস্থিত রয়েছেন, সুদীপ্ত রায় অধ্যক্ষ উপস্থিত রয়েছেন। আপনারা সেই সময়টুকু কেন পেলেন না যে আপনাদের একজন মহিলা চিকিৎসক এইভাবে একটা নৃশংসতার শিকার হলেন, যে তাদেরকে শেষ সম্মান জানানো হিসেবে একটা ফুলের মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানানো, সেই সময়টুকু আপনাদের হাতে ছিল না? 2, আরজি কর মেডিকেল কলেজ কি কোনোদিন কোনোভাবে আরজি কর মেডিকেল কলেজ নিজে মেডিকেল বোর্ড গঠন করতে পারে এই ধরনের ঘটনার ক্ষেত্রে? একজন এনআরএস-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার, তাকে মনোনীত করা হলো এই কমিটিতে। কেন স্বাস্থ্য ভবন থেকে এই কমিটি গঠন হলো না? সকাল থেকে আত্মহত্যার তত্ত্ব কেন আরজি কর কর্তৃপক্ষের তরফে প্রচারিত করা হলো, যার জেরে চিকিৎসকেরা কর্মবিরতি ঘোষণা করলেন? আপনার কাছে 1, 2, 3, 4 করে উত্তরগুলো জানতে চাইব। দেখুন, আমি তো সরকারের কোনো অংশ নই, আমার পক্ষে সরকারি তরফ থেকে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না, সেটা আমার কাজও না, সেটা সংশ্লিষ্ট আধিকারিক যারা রয়েছেন তারা বলবেন। আমি শুধু এটুকু বলতে পারি, যারা দোষ করেছে তারা চিহ্নিত হবে এবং শাস্তি পাবে। একদম শুনলাম শান্তনু সেন, তিনি কিন্তু নিজেদের জায়গাতেই অনড় ছিলেন এবং বেশ কিছু প্রশ্ন ডজ করে কাটিয়ে গেলেন। কারণ সত্যি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সকাল থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সকাল থেকে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ একজন বাবা মা, তারা তাদের সন্তানকে হারিয়েছেন, সকালে তার সন্তানের কাছে যেতে পারলেন না, আর এখন ময়না তদন্তের পর তারা তাদের সন্তান দেখতে পেলেন না। বাবা মাকে না জানিয়ে রীতিমতো পুলিশ দেহ লোপাট করে নিয়ে গেল। ঠিক কখন দেহ লোপাট করে নিয়ে গেল? যখন ময়না তদন্তের ঘটনা ঘটলো। ময়না তদন্তের রিপোর্টে কি এসেছে? ময়না তদন্তের রিপোর্টে খুনের ইঙ্গিত রয়েছে। ময়না তদন্তের রিপোর্টে শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত রয়েছে। ময়না তদন্তের রিপোর্টে ওই মহিলা চিকিৎসক পড়ুয়া যৌনাঙ্গে
থেকে ক্ষতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে তার শরীরে একাধিক আঘাত করা হয়েছে। এই প্রশ্নগুলো সকাল থেকে উঠতে থাকে, এই অভিযোগগুলো সকাল থেকে উঠতে থাকে, কিন্তু কোথাও একটা ধামাচাপা দেওয়ার একটা প্রবল চেষ্টা সকাল থেকে, সেই বিষয়টি আমরা চোখে আঙুল দিয়ে দেখাতে থাকি। TV9 বাংলা দুপুর 1টা থেকে সেই খবর টানা কভারেজ করতে থাকে আমাদের সহকর্মী তন্ময় আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে অবশ্যই কথা বলবো। তবে সুশোভন আমার সঙ্গে সহকর্মী সরাসরি সেখান থেকে রয়েছে। সকাল থেকে সুশোভন তুমিও সেখানে রয়েছে এবং আমরা দেখেছি প্রথম থেকে এটাকে কোথাও একটা আত্মহত্যা বলা হয়েছিল, প্রথমে কোথাও বলে দেওয়া হয়েছিল খুন ও ধর্ষণের কোনো চিহ্ন নেই তার দেহে, কিন্তু আজ পোস্টমর্টেমের রিপোর্ট এবং ফরেনসিক বিশেষজ্ঞ তারা প্রত্যেকে বলছেন যে এটা খুন, শ্বাসরোধ করে খুন এবং যৌনাঙ্গে ক্ষত চিহ্ন। মানে এ তো সাংঘাতিক ব্যাপার। খাস কলকাতায় মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় এক মহিলা চিকিৎসকের উপর এরকম নির্যাতন করে খুন করা হলো। নিঃসন্দেহে যথেষ্ট সাংঘাতিক ঘটনা, এবং সেই জায়গায় কিন্তু পুলিশ যেভাবে তদন্ত বা যে এক স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে গেছে, অবশেষে যেটা পুলিশ জানতে পেরেছে যে এটা খুন করা হয়েছে। এবং কিভাবে জানতে পারলো তার কারণ তুমি জানো যে ঠোঁটে আঘাত রয়েছে, নাকে আঘাত রয়েছে আর গলায় আঘাত রয়েছে। গলায় কিন্তু একেবারে নিচের দিকের যে অংশ, একজন ব্যক্তির গলার যে নিচের দিকে অংশ সেখানটার একটা হাড় ভাঙা পুলিশ অনুমান করছে, এবং যারা ময়নাতদন্ত করছে তাদের সঙ্গে কথা বলছে। ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে সুশোভন। সেখানে তো স্পষ্ট ইঙ্গিত তাকে খুন করা হয়েছে, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, তাকে শ্বাসরোধ করা হয়েছে যাতে চোখ দিয়ে তার রক্ত বেরিয়ে যায়, এমনকি তার যৌনাঙ্গে ক্ষত চিহ্ন রয়েছে। এ তো ময়নাতদন্তে স্পষ্ট। এটা তো যে কোনো মানুষ সাদা চোখে দেখে প্রথমে বলতেই পারে যে না, এই মৃত্যুটা স্বাভাবিক নয়। এটা তো অন্তত সাদা চোখে দেখে যে কোনো মানুষ বলতে পারে, কিন্তু সেই ঘটনাটাকে সকাল থেকে আত্মহত্যা বলে দিয়ে চেষ্টা কেন চালানো হলো, কেন ধাপা চাপা দেওয়া হলো? এই প্রশ্নগুলো তো উঠবে স্বাভাবিকভাবেই এই প্রশ্নই উঠছে। তার কারণ তোমাকে সেই কথা বলছিলাম যে প্রথম থেকে ঘটনা যেভাবে যাচ্ছিল সেভাবে যেন কিছুই নয়, কিন্তু পরবর্তীকালে একেবারে এখন যে ময়নাতদন্ত রিপোর্ট তুমিও বললে, সেই ময়নাতদন্ত রিপোর্ট কিন্তু বিস্ফোরক। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গলার যে নিচের অংশের যে হাড় সেটা ভেঙে গেছে। তার কারণ কোনো ব্যক্তিকে যদি গলা টিপে খুন করা হয় তাহলে কিন্তু গায়ের যেহেতু শক্তি লাগে, এবং সেই শক্তির জন্যই কিন্তু সেই যে হাড়ে আঘাত লেগেছে সেটাই কিন্তু মূলত খুন করার একটা প্রমাণ। অন্য দিক থেকে কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, পুলিশ একেবারে যে ঘটনাস্থল সেখানে গেছে, পুলিশ কমিশনার নিজে পর্যন্ত গেছেন, সেখানে গিয়ে একটা অন্য সেই জায়গাতে বিনীত গোয়েল পুলিশ কমিশনার তিনি নিজে গেছেন একটা আত্মহত্যা ঘটনা দেখার জন্য। হয়তো একজন পুলিশ কমিশনার দৌড়ে যাবে না। সকাল থেকে এই বিষয়টা নিয়ে যখন জোর চর্চা হচ্ছে তখন কিন্তু আত্মহত্যা দিয়ে বারবার ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, সকাল থেকে যারা প্রশ্ন করছিলেন না, যারা অভিযোগ করছিলেন, তারাও কিন্তু চিকিৎসক, তারা পড়ুয়া হতে পারেন কিন্তু তারা চিকিৎসক পড়ুয়া, তারা দেখে বলে দিচ্ছেন সেটা খুন, সেটা ধর্ষণ করে খুন, কিন্তু সেই কথাটা বলার ধক্কার ছিল না, সেটা আত্মহত্যা বলে দিয়ে চালানোর চেষ্টা হলো। আর এখন সব থেকে বড় প্রশ্ন, ময়না তদন্তের রিপোর্ট যখন হাতে এলো তখন দেহ কোথায় গেল? পুলিশ দেহ কোথায় নিয়ে গেল? বাবা মাকে না জানিয়ে কোথায় নিয়ে গেল দেহ? দেখো, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কেন এই ঘটনাকে, এই যে বারবার এখন চিকিৎসক যারা রয়েছেন, জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন, যারা এই মৃতা ছাত্রীর সহপাঠী সহকর্মী যারা, তারা কর্মবিরতির ডাক দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তাদের যে 8 দফা দাবি রয়েছে সেই 8 দফা দাবি পূর্ণ হচ্ছে। কাল থেকে জরুরি বিভাগ ছাড়া তারা স্পষ্টই বলছেন যে তারা আরজিকর মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করবেন। তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু সন্ধ্যে রাত 8টার সময় এই সাংবাদিক বৈঠক করে তারা কিন্তু এই বিষয়টি জানিয়েছেন। এই যে প্রক্রিয়াটা যদি কর্তৃপক্ষ শুরুতেই আত্মহত্যার তত্ত্বের উপর জোর না দিত তাহলে কিন্তু এই ঘটনা ঘটত না। কোট আনকোট আমরা আরও একটি কথা শুনছি এখানকার যারা চিকিৎসক মহল রয়েছেন তাদের মধ্যে আলাপ আলোচনায়, যে হাসপাতাল কর্তৃপক্ষের শীর্ষ স্তর থেকে এমন একটি মন্তব্য করা হয়েছিল যে মন্তব্যটি
নিজের থেকেই গোটা কর্তৃপক্ষের গোটা বিষয়টির দৃষ্টিভঙ্গি কি সেটাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়, যে কারণে তারা কিন্তু কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে পর কর্তৃপক্ষের উপর চাপ তৈরি করার জন্য তারা কর্মবিরতির পথে হাঁটেন। তারা দেহকে সেমিনার রুম থেকে মর্গে নিয়ে যেতে দেননি যতক্ষণ না পর্যন্ত শিয়ালদা কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট এসছেন। ম্যাজিস্ট্রেট আসার পর সেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কালেক্ট হয়েছে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কালেক্ট করার পাশাপাশি ফরেন্সিক মেডিসিনের যারা জুনিয়র চিকিৎসক তারা প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন যে তারা কি বুঝছেন। সেই সমস্তের পরে এই পুরো বিষয়টার পরে কিন্তু এই পোস্টমর্টম হয়েছে এবং পোস্টমর্টমের রিপোর্ট যেটা আমরা জানাচ্ছি যে শ্বাসরোধ করে খুনের ইঙ্গিত। সৌরভ আমার একটা খুব কৌতূহল হচ্ছে, সকাল থেকে তুমি সেখানে ছিলে, কোথাও মানে তোমার একটা বিষয় একটা মানে এই ধামাচাপা দেওয়ার চেষ্টাটা কেন? মানে অনেক কিছু বোঝা যায় ঘটনাস্থলে থাকতে, অনেক কিছু বোঝা যায়, এই ধামাচাপা দেওয়ার চেষ্টাটা সকাল থেকে কেন? সেটা কি কিছু মানে কোনো অনুমান, কোনো ইঙ্গিত, কোনো অভিযোগ তুমি শুনেছো? খুব সংক্ষেপে আমি জানতে চাইবো। আমি একেবারে এখানকার যারা চিকিৎসক যারা আলাপ আলোচনায় যে কথাগুলো বলছিলেন আমি সেখান থেকেই সূত্রটা টানি। তারা বলছিলেন যে এটা কোনো প্রত্যন্ত এলাকা নয়, এখানে সুন্দরবনের কোনো গ্রামীণ এলাকায় আমাকে চাকরি করতে যেতে হয়নি। আমি এখানে শহর কলকাতার মধ্যে অবস্থিত কলকাতা পুলিশের অন্তর্গত কোনো নির্জন এলাকা নয়, সেখানে ওয়ার্ডের ভেতরে যেখানে রুগীরা রয়েছেন সেখানেই একজন কর্তব্যরত চিকিৎসক ছিলেন। তারা বলছেন যে এই রকম একটা জায়গায় যদি ঘটনা ঘটে তাহলে যাদের বাবা মারা এই হাসপাতালগুলির ভরসায় তাদের সন্তানদেরকে ছেড়ে দিয়েছেন, কারণ এখানে কর্তৃপক্ষই হচ্ছে সেই সমস্ত হবু চিকিৎসকদের অভিভাবক, তারা যখন রাতের বেলায় ডিউটি সেরে পর নিচে নেমে আসবেন তারা কি অর্থাৎ কোথাও অভিভাবকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। বা অভিভাবক মানে চাকরিরত অবস্থায়, কর্তব্যরত অবস্থায় যারা অভিভাবক হন, সিনিয়র ডক্টর বা হাসপাতাল কর্তৃপক্ষ, সেই অভিভাবকরা কিন্তু সঠিক ভূমিকা পালন করেনি, যে কারণে এই ঘটনা খাস কলকাতায় সরকারি হাসপাতালে।